আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গত ৮ জানুয়ারি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হয়েছে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সম্পাদক গৌতম প্রসাদ দত্ত জানালেন, 1977 সালে শিলচর থেকে যাত্রা শুরু করেছিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। তখন অবশ্য তার নাম ছিল প্রথমে কাছাড় সাহিত্য সম্মেলন, তার পরবর্তী সময়ে কাছাড় বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন হয়েছে, পরবর্তী সময়ে বরাক উপত্যকা নাম ধারণ করেছে। বিগত 50 বছর ধরে এই সংগঠন বাংলা ভাষা সাহিত্য চর্চা, তার বিকাশ, সংস্কৃতির চর্চা এবং তার বিকাশের কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের ভাষার যে অর্জিত অধিকার তা যাতে সংরক্ষিত থাকে, আমাদের নাগরিকত্বের অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার, আমাদের শিক্ষাগত অধিকার, এই সব ক্ষেত্রেই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাজ করে চলেছে। বিগত 50 বছরে আমরা আমাদের বহুমাত্রিক কর্মতৎপরতার মধ্য দিয়ে এই দর্শনটি আমরা তুলে ধরতে চাইছি যে বরাক উপত্যকার অখণ্ড বাঙালি সত্তার মাথা তুলে দাঁড়ানোর সংবিধান প্রদত্ত অধিকারগুলো ভোগ করার যেমন অধিকার রয়েছে, তেমনি এ ভূমিতে বিভিন্ন ভাষিক গোষ্ঠী যারা রয়েছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে তাদের ভাষা সংস্কৃতির প্রচার এবং প্রসারে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা উচিত। এবং এইটা আমরা করি এই জন্য যে আমরা একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে সাহিত্য সংস্কৃতির পটভূমিটা আমরা তুলে ধরি এবং এই সব কাজ করে আমরা আমাদের সংগঠনের বিস্তার ঘটিয়েছি গত 50 বছরে। উপত্যকার বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি কলকাতা শহরেও আমাদের এখন একটা নিজস্ব অধ্যায় রয়েছে। গত 8 জানুয়ারি আমাদের 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। ওই দিন আমরা শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি এবং অন্যান্য জায়গায় বিস্তৃত কর্মসূচি নিয়েছিলাম সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে। কিন্তু আমাদের প্রবীণ সদস্য, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের সব ক্ষেত্রে পরামর্শদাতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাইস্তের প্রয়াণে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনের জন্যে পতাকা উত্তোলন এবং সামান্য সংক্ষিপ্ত স্মৃতিচারণ ছাড়া সমস্ত অনুষ্ঠান আমরা স্থগিত রেখেছি। আগামী 1 বছর আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন করব 3 জেলায় এবং কলকাতা শহরে। এবং এই উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমরা বরাক উপত্যকার যে জাতিসত্তা, বাঙালির জাতিসত্তা, তার অধিকারের সঙ্গে সঙ্গে প্রতিবেশী জনগোষ্ঠীর সঙ্গে এই সংগঠনের যে একটা সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে তার কথা আমরা পুনরায় সবার সামনে তুলে ধরব। বিভিন্ন সময় আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলো আমরা যথাসম্ভব সবাইকে জানাবো, সবার উপস্থিতি কামনা করব। সবাই মিলে এই সংগঠনকে আগামী দিনেও যাতে সুন্দরভাবে কাজ করতে পারে তার সহযোগিতা আমরা চাইব। বর্তমানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব আগামীতে যে সমস্ত অনুষ্ঠান রয়েছে? আসলে আগামী 30, 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি আমাদের 31তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশন হবে হাইলাকান্দিতে। এটা হবে সুবর্ণ জয়ন্তী কার্যক্রমের প্রথম বড় অনুষ্ঠান। তার আগে আমরা
এখানে একটা নাট্য কর্মশালার আয়োজন করেছি শিলচরে, সেটাও সুবর্ণজয়ন্তী কার্যক্রমের অন্তর্ভুক্ত। আমরা হাইলাকান্দি অধিবেশনের পর বসে পরবর্তী কার্যক্রমগুলো নির্ধারণ করব। বাইরে থেকে কোনো বিশিষ্ট জনেদের এখানে অবশ্যই আমরা বাইরে থেকেও বিশিষ্টজনদের এখানে আমন্ত্রণ জানাবো, যোগাযোগ করব এবং সবাইকে নিয়ে একটা সুন্দর পর্যায়ক্রমিক অনুষ্ঠান আমরা উপহার দেব। আনুষ্ঠানিক কোনো উদ্বোধন বা প্রভাত ফেরি বা এই ধরনের কোনো রূপরেখা তৈরি হয়েছে? আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গত 8 জানুয়ারি সূচনা হয়ে গেছে সুবর্ণ জয়ন্তী উৎসবের। সব জায়গায় আমাদের পতাকা উত্তোলন হয়েছে, সংক্ষিপ্ত স্মৃতিচারণ হয়েছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধন, যেহেতু গোবিন্দবাবুর প্রয়াণে আমরা সব কিছু স্থগিত রেখেছি, সুতরাং কতদিন আমরা থাকবে স্থগিত? আমরা শিগগিরই বসে আমরা পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব এবং পর্যায়ক্রমে সেগুলো করব। আর আমাদের সমাপ্তি, যে বছর শেষে সমাপ্তি অনুষ্ঠানটা খুব জমকালোভাবে আমরা পালন করব। বড় পর্দায় ভালো ছবি এই লক্ষ্যে শিলচরের বীক্ষণ সিনে কমিউন যাত্রা শুরু করেছিল 1999 সালে। যাত্রার সূচনা লগ্ন থেকেই প্রতি বছর নিয়ম করে আয়োজন করে আসছে চলচ্চিত্র উৎসব। এবারও ব্যতিক্রম হয়নি। 9 ও 10 জানুয়ারি মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে দেশ বিদেশের ছবি নিয়ে আয়োজিত হলো দুদিনের চলচ্চিত্র উৎসব। এ নিয়ে বীক্ষণের অন্যতম এক কর্মকর্তা সন্দীপ আচার্য বললেন, ইতিমধ্যে 26 বছর পেরিয়ে গেছে, তো দেখতে গেলে আমাদের এটা 26তম বার্ষিক চলচ্চিত্র উৎসব। এবারের 3 দিনের উৎসবে আমরা ইরান আর ইতালি সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি দেখাচ্ছি। সেই সঙ্গে থাকছে আমাদের ঋত্বিক ঘটকের উপরে একটি বিশেষ তথ্যচিত্র, সেটি অযান্ত্রিক ছবিটি বিষয়ে। আর থাকছে উত্তম কুমারের একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সত্যজিৎ রায়ের নায়ক ছবিটি দেখানো হচ্ছে। এছাড়াও রয়েছে পুরস্কারপ্রাপ্ত বাংলা এবং হিন্দি ছবি। তো এবারে একটা বিশেষত্ব হলো যে এটার কোনো প্রবেশ অবাধ এবং আমরা কোনো এন্ট্রি ফি নিচ্ছি না। সিনেমা প্রেমিক শহরের সমস্ত সবাইকে আমরা আবেদন জানাচ্ছি যে এখানে আসুন, সিনেমা বিষয়ে আলোচনা হবে এবং ভালো সিনেমা দেখে একটা সুস্থ বাতাবরণে এখানে সবাই সিনেমা দেখতে পারবেন। চলচ্চিত্র উৎসবের একেবারে শুরু থেকে এক নিয়মিত দর্শক সুমিতা দাস বীক্ষণের এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বললেন, বীক্ষণের জন্মলগ্ন থেকেই আমরা কয়েকজন বীক্ষণের সঙ্গে রয়েছি। আমাদেরকে যে এই ছোট্ট একটা শহরের মধ্যে এইভাবে সবাইকে একটা ভালো ছবি দেখার একটা জায়গা তৈরি করে দিয়েছে বীক্ষণ, তার জন্যে আমি এবং আমার সাথে আরও অন্যান্য অনেকেই এরকম ছিল, যাদের মধ্যে অনেক আজকে নেইও। তো আমরা এই জন্যে বীক্ষণের কর্মকর্তা যারা, তাদের কাছে কৃতজ্ঞ। ভালো বই দেখার একটা, আমার মনে হয় একটা পরিবেশ তৈরি করে দিয়েছে বীক্ষণ। ছবি দেখা সবাই এখন বাড়িতে বসেও ছবি দেখে নেয়। আমরাও এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেটার মধ্যে 2-3টে ছবি আমাদেরও হয়তো দেখা, কিন্তু বাড়িতে বসে একা একটা ছবি দেখা আর চলচ্চিত্র উৎসবে সবার সঙ্গে মিশে একটা ছবি দেখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ছবি নিয়ে বীক্ষণের সবচেয়ে ভালো একটা আমার অনুভূতি যেটা, ছবি নিয়ে বীক্ষণ অনেক আলোচনা করে, মানে বীক্ষণের যারা কর্মকর্তা বলবো বা মেম্বার বলবো, ওরা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে ছবি নিয়ে আলোচনা হয়। আমি ছবির বোদ্ধা নই, কিন্তু আমি ছবি ভালোবাসি, মুভি দেখতে ভালোবাসি। অনেক সময় ওই আলোচনা থেকে অনেক কিছুই জানতে পারি, যেটা হয়তো আমি ওই অ্যাঙ্গেল থেকে কখনো ওই ব্যাপারটাকে বুঝতে পারিনি। আসলে আমার ব্যক্তিগত একটা মতামত হলো, এইরকম ফিল্ম ফেস্টিভ্যালগুলো যে হয়, তো ছবি নিয়ে একটু ভাবনা চিন্তা করা বা ছবি নিয়ে একটু পড়াশোনা করাও দরকার, যাতে এগুলো কিন্তু একটা আমাদের মনের খাদ্য। ঠিক বোঝাতে পারছি কি না জানি না, তবে
আমার এখনও মনে আছে জার্মান ফিল্ম ফেস্টিভ্যাল একবার হয়েছিল, তারপর বিভিন্ন বিদেশি ছবি যেগুলো এমনিতে আমাদের দেখার সুযোগ ছিল না, এখন হয়তো অনেকটাই সহজ হয়ে গেছে, অনেক ছবি আমরা দেখতে পারি। কিন্তু আকিরা কুরোসাওয়ার সেই ছবিগুলো বা মাজিদের বিভিন্ন ছবি, সেগুলো আমার খুব ভালো লেগেছিল। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার এবং আসাম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে লালা সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে সোমবার থেকে 5 দিনব্যাপী উদ্যম সমাগম অনুষ্ঠিত হয়। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডিআইসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদা ইয়াসমিন জানান, জিলা উদ্যম সমাগম হলো একটা গুরুত্বপূর্ণ জিলা স্তরের ইনিশিয়েটিভ, যার উদ্দেশ্য হলো এন্টারপ্রেনারশিপ প্রমোট করা, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এমএসএমইকে শক্তিশালী করা এবং ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রোগ্রামটা অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার, এক্সিস্টিং বিজনেস ওনার, সেলফ হেল্প গ্রুপ, স্টার্টআপ, আর্টিসান এবং ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যেখানে তারা ইন্টারাকশন করতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে এবং গ্রোথের নতুন অপরচুনিটি এক্সপ্লোর করতে পারে। এই সমাগমের মাধ্যমে এমএসএমই এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে থাকা বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, ইনসেন্টিভ এবং সাপোর্ট সিস্টেম সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা হয়। লাইন ডিপার্টমেন্টের অফিসিয়াল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেকনিক্যাল এজেন্সি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং রেজিস্ট্রেশন, ক্রেডিট লিঙ্কেজ, স্কিল ডেভেলপমেন্ট, মার্কেটিং সাপোর্ট এবং মডার্ন টেকনোলজি অ্যাডপশন সম্পর্কে গাইডেন্স দেন। এক্সিবিশন এবং স্টল, যেখানে লোকালি প্রডিউস গুডস, ট্রেডিশনাল ক্রাফট, এগ্রো বেসড প্রোডাক্ট এবং ইনোভেটিভ এন্টারপ্রাইজ ডিসপ্লে করা হয়। জিলা উদ্যম সমাগমের একটা মেইন অ্যাট্রাকশন, এই এক্সিবিশনগুলো লোকাল এন্টারপ্রেনারদের মার্কেট এক্সপোজার পেতে হেল্প করে, ভোকাল ফর লোকালকে এনকারেজ করে এবং ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি প্রমোট করে। ইন্টারেক্টিভ সেশন, ওয়ার্কশপ এবং সাকসেসফুল এন্টারপ্রেনারদের সাকসেস স্টোরি ইউথ এবং উইমেনদের মোটিভেট করে এন্টারপ্রেনারশিপকে একটা ভায়াবল ক্যারিয়ার অপশন হিসাবে নিতে। সমাগমটা এন্টারপ্রেনার, ব্যাংকার, অফিসিয়াল এবং সার্ভিস প্রোভাইডারের মধ্যে নেটওয়ার্কিং ফ্যাসিলিটেট করে, যার ফলে লোকাল এন্টারপ্রেনারিয়াল ইকোসিস্টেম আরও স্ট্রং হয়। সম্পূর্ণভাবে জিলা উদ্যম সমাগম জিলা স্তরে সেলফ রিলায়েন্স এনকারেজ করে, এমপ্লয়মেন্ট জেনারেট করে এবং ব্যালেন্স ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এক্সেলারেট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিলা উদ্যম সমাগম 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত লালা সেন্ট্রাল স্কুল, ধনীপুর রোড, লালা, হাইলাকান্দিতে চলছে। আমি তাই সকলকে অনুরোধ করছি যে তারা এসে স্টলগুলো ভিজিট করুন এবং লোকাল এন্টারপ্রেনারশিপকে প্রমোট করুন। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের উদ্যোগে হাইলাকান্দি মিশন কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার থেকে 3 দিনব্যাপী ভোগালী মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করে জেলা পরিষদের সিইও রুথ লিয়াংথাং বলেন, एक बार राउंड करेंगे, जितना सामान हो सकता है हम भी खरीद लेंगे और पब्लिसिटी भी देंगे। एंड आई एम रिक्वेस्टिंग प्रसेनजीत टू लाइक गिव मोर पब्लिसिटी इन डीसी ऑफिस, ठीक है। एंड ये हमारा डॉक्टर मिलन दास है, वो बोला कि जितना गमसा है वो सब खरीद लेंगे। वी आर होपिंग कि आप सब खरीद लेंगे। अंजन नाथ पे वो क्या खरीदेगा तो पता नहीं, वो उसको भी तो गमसा का जरूरत होगा। और अभी तो संक्रांति भी आ रहा है, तो जितना जो पीठा उठा क्या क्या लड्डू सड्डू शायद वो ले जाएंगे। एंड टू आवर नाबार्ड ऑफिशियल, आई वांट यू टू बाय एवरीथिंग, नॉट ओनली दैट। और एक अच्छा ये है कि यहाँ पे वेयर वाज इट, यहाँ पे हम एक एसएजी हाट वो खोलने वाला है और नाबार्ड साहब ने हम लोगों को कुछ पैसा इंतजाम करके दे दिया है। आई एम श्योर नो यू हैव गिवन अस। तो उसमें हमारा जितना प्रोडक्ट्स होगा ये मेला के बाद और बिहू के बाद में वहाँ पे ओपनिंग होगा। और जितना जो अच्छा अच्छा प्रोडक्ट्स है हम लोग ये परमानेंट एक स्टॉल रखेंगे, तो शायद आप लोगों का सेल्स भी बढ़ जाएगा, ठीक है ना। ओके देन, ऑल द बेस्ट। ये 3 दिन सुंदर करके जाना है। आप लोग जितना हो सकता है रात तक भी बैठ जाए, क्योंकि यहाँ का शाम को क्या होता है, बहुत लोग ऑफिस का बाद में लोग शाम को निकलते हैं। तो आप लोग अगर रहेगा तो बहुत अच्छा होगा, सेल्स भी ज़्यादा बढ़ेगा। ओके। জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে, যারা দিদিরা কাজ করছেন অনেক ভিতরু অঞ্চলে, ওরা দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানিয়ে যাচ্ছেন আমাদের হাইলাকান্দির নিজস্ব
কিছু রিসোর্স আছে। আমরা দেখতে পাচ্ছি সজনা যেটা আছে, আমরা লোকাল ভাষায় সজনা বলি, যেটা মোরিঙ্গা, যেটা অনেক হেলথ বেনিফিট আছে। শৈলফা, যেটা আমরা লোকাল ভাষায় শৈলফা বলে থাকি, রজেল টি, সেটা দিয়ে রজেল টি বানানো হচ্ছে। মোরিঙ্গা থেকে মোরিঙ্গা পাউডার বানানো হচ্ছে। লোকাল মিট, আমাদের বিভিন্ন ধরনের স্পাইসেস ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেটাকে বানানো হচ্ছে কোনো ধরনের ফ্লেভার, কোনো ধরনের কালার ইউজ না করে। শস্য থেকে তেল বানাচ্ছেন, যাতে করে আমরা যারা ঘরের প্রয়োজনীয় যেটা দরকারি ওইগুলো করে যাচ্ছেন। তো আমি এই 3 দিবসীয় মেলাকে আরো বেশি সাফল্যমণ্ডিত করার জন্য আমি আহ্বান করব হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনসাধারণকে, ওরা যেন এই 3 দিবসীয় মেলাতে আসেন, এসে আমাদের এসএইচজি দিদিদেরকে উৎসাহিত করেন এবং ওদের বানানো পণ্য বা সামগ্রী যেগুলো আছে ওদেরকে ক্রয় করে ওদেরকে আরো উৎসাহিত করেন। আর আমি আশা করি আমাদের মেলাটা চলবে 11 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 11 তারিখ, মানে রবিবার অবধি। তো আপনারা সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা সবাই জানি, যেহেতু এই আমাদের সামনে আছে পৌষ মেলা, যেটা আমরা পৌষ পার্বণ, যেটা আমরা বুগালি মেলা হিসেবে জানি। সেই বুগালিতে আমরা অনেক পিঠা পুলি এইসবের আমরা আনন্দ উপভোগ করি। এই মেলাতেও আপনারা এইসব জিনিস পেয়ে যাবেন, যেগুলো আপনারা ঘরে বানানোর কষ্ট না করে আমাদের এসএইচজি দিদিদের থেকে ক্রয় করে আপনারা এই পিঠা পুলির আনন্দ উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে সহকারী জেলা কমিশনার প্রসেনজিৎ দে বলেন, যেরকম আমাদের প্রাইম মিনিস্টার সবসময় বলেন যে ভোকাল ফর লোকাল, মানে লোকাল জিনিসকে সাপোর্ট করা, তো এই জিনিসটা এখানে পেয়েছি। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে বন্দে ভারত এক্সপ্রেস চলবে, ঠিক আছে, ফ্রম গুয়াহাটি টু হাওড়া। ওইখানেও ভোকাল ফর লোকাল একটা চেষ্টা করে হয়েছে। ট্রেনটাও ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড। যখন ট্রেনটা গুয়াহাটির থেকে চলবে আসামিস ডিশ দেওয়া হবে, যখন হাওড়ার থেকে চলবে বেঙ্গলি ডিশ দেওয়া হবে। তো এই প্রাইম মিনিস্টারের যে একটা, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে একটা ভিশন এন্ড মিশন, যে ভোকাল ফর লোকাল, তো এইটার মাধ্যমেও এইটাই আমি দেখছি যে ভোকাল ফর লোকাল। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেরকম বললাম, সব কিছু পজিটিভিটি, যেরকম এটার থ্রোতে ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ওমেন এন্টারপ্রিনারশিপ আমি দেখতে পাচ্ছি। সো এভরিথিং পজিটিভই দেখতে পাচ্ছি। তারপরে এই যে প্রোডাক্টসগুলো যে বানানো হয়েছে, এটাও বলতে হবে যে এটা ক্লিন, হেলদি অ্যান্ড হাইজিন, ঘুরে যেটা দেখলাম আর কি। সো এভরিথিং ইজ পজিটিভ টুডে, যা দেখছি আর কি। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যাতে এই 3 দিন খুব ভালো করে চলো। অ্যান্ড জাস্ট এই 3 দিন না, তারপরেও যেন এই প্রোডাক্টসগুলো মানে ইস্যু হয়, ভালো করে চলে। অ্যান্ড আপনারা আপনাদের ইস্যু করেছেন, এখন আমি হাইলাকান্দির সিটিজেন্সের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যে অত কষ্ট করেছেন, ওরা যেন এই 3 দিনে এখানে এসে ঘুরে জিনিস কিনে এটাকে প্রমোট করে। শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনকেফেলাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান 8 জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে 7 জানুয়ারি শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সুভাষিস দাস ও জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। 8 জানুয়ারি শ্রীভূমি জেলা কমিশনার কার্যালয়ে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সব নাগরিকের সহযোগিতায় জাপানি এনকেফেলাইটিস মুক্ত শ্রীভূমি জেলা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান, আপনারা জানেন যে শ্রীভূমি জেলায় গত 8 জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্কদের জন্য জাপানিজ এনকেফেলাইটিস টিকাকরণ অভিযান শুরু হয়েছে। তো আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। জাপানিজ এনকেফেলাইটিস, সংক্ষেপে যাকে আমরা জেই বলি, জাপানিজ এনকেফেলাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এই রোগ সাধারণ জ্বরের মতো শুরু হলেও খুব দ্রুত এটি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। এর ফলে রোগীর খিঁচুনি, অচেতন হয়ে পড়া, স্থায়ী মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা, এমনকি মৃত্যুও হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চল ও জলাভূমি সংলগ্ন এলাকায় এই রোগের ঝুঁকি সাংঘাতিক বেশি। এই রোগের চিকিৎসা খুবই কঠিন।
কিন্তু সুখবর হলো এই রোগ প্রতিরোধ করা যায় এবং প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাকরণ। শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানিজ এনকেফ্যালাইটিস টিকাকরণ প্রথমবারের মতো শুরু হয়েছে। এখনও এই যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেটা শিশুদের আগে থেকেই বেশ কিছু বছর থেকেই দেওয়া হচ্ছে। সেই সেম ভ্যাকসিনটা প্রাপ্তবয়স্কদের জন্য শুরু করা হয়েছে। এই টিকাকরণ অভিযানের আওতায় 15 থেকে 65 বছর বয়সী সকল যোগ্য প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে। টিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র 1 ডোজেই দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। গত 8 জানুয়ারি জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে মাননীয় জেলাশাসক শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী শ্রীভূমি জেলায় নিজে টিকা নিয়ে এই টিকাকরণ অভিযান শুরু করেন এবং ডিসি অফিসের বিভিন্ন এডিসি তথা বিভিন্ন কার্যকর্তাগণ এই টিকা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগের যারা কার্যকর্তা আছেন তারা প্রথম এই টিকাকরণ নিয়েছেন 8 জানুয়ারি এবং এটি প্রায় 1 মাস ব্যাপী চলবে। 1 মাসের পরেও হয়তো এক্সটেন্ড হতে পারে এবং এটা আপনার নিকটবর্তী আশার সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন যে কোন জায়গায় কবে টিকা দেওয়া হচ্ছে। বন্ধুগণ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই টিকা কি নিরাপদ? হ্যাঁ, অবশ্যই। এই একই জাপানিজ এনকেফ্যালাইটিস টিকা বহু বছর ধরে শিশুদের নিয়মিত টিকাকরণ কার্যসূচির আওতায় দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ শিশু এই টিকা গ্রহণ করেছে, ফলে এর নিরাপত্তা ও কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। টিকা নেওয়ার পর সাধারণত হালকা ব্যথা বা অস্বস্তি হতে পারে বা সামান্য ব্যথা যেটা হয় এটা একদম স্বাভাবিক এবং ভয়ের কিছু নয়। তবে কিছু ক্ষেত্রে এই টিকা গ্রহণে বিধিনিষেধ আছে, যেমন গর্ভবতী নারী, কিডনির কোনো গুরুতর সমস্যা বা ডায়ালাইসিসের রোগী, কোনো ধরনের গুরুতর সংক্রমণ, যক্ষ্মা, হৃৎপিণ্ড বা লিভার জনিত কোনো ধরনের জটিল রোগ, সাংঘাতিক ধরনের অ্যালার্জি, এইসব ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই টিকাটা নেওয়া উচিত। তাছাড়া বাকি যে কোনো কেউ এই টিকা নিতে কোনো ধরনের সমস্যা নেই। বন্ধুগণ, আমাদের রাজ্যে ইতিমধ্যেই জাপানিজ এনকেফ্যালাইটিসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরও যদিও আমাদের শ্রীভূমি জেলায় মৃত্যু হয়নি, কিন্তু পজিটিভ কেস কিছু ছিল এবং সেই কেসগুলোকে শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালে আমরা আইসিইউতে রেখে চিকিৎসা দিয়েছি, তার ফলে বেঁচে গেছেন। কিন্তু আমাদের আসামের বিভিন্ন জেলায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী কাছাড় জেলায়ও জাপানিজ এনকেফ্যালাইটিস থেকে মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এই ক্ষেত্রে এই রোগ একবার হলে শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে, একটি সমাজকে এবং একটি ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই আজ সচেতন হওয়ার সময়, টিকা নেওয়ার সময় এবং টিকা নিতে অন্যকে উৎসাহিত করার সময়। আমি শ্রীভূমি জেলার সকল নাগরিককে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করুন। বিশদভাবে জানার জন্য আমাদের স্বাস্থ্যকর্মী বা আশার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে যান, প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়দের এই বিষয়ে জানান। মনে রাখবেন, জাপানিজ এনকেফ্যালাইটিস থেকে বেঁচে থাকার একটাই উপায়, এই জাপানিজ এনকেফ্যালাইটিস টিকাকরণ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী বললেন, वैक्सीन के क्या क्या साइड इफेक्ट हो सकते हैं। द ओनली साइड इफेक्ट दैट ही हैज टोल्ड इज कि इंजेक्शन साइट पे थोड़ा बहुत दर्द हो सकता है, और उन्होंने ये भी बताया कि जो जैपनीज एंसेफेलाइटिस का दर्द है वो इंजेक्शन साइट के दर्द से बहुत कई गुना ज़्यादा होगा अगर होगा तो। सो एज बहुत हमारे बड़े बुजुर्ग एक बहुत सिंपल लाइन में एक चीज़ बोल के गए हैं, दैट प्रिवेंशन इज बेटर देन क्योर। वैक्सीनेशन इज द वे टू प्रिवेंट द डिसीज। Since there is no established cure for Japanese encephalitis के लिए कोई established एंटीवायरल या कोई established cure नहीं है,
तो ये अच्छा होगा कि हम सब प्रिवेंशन की तरफ जाएं, और वैक्सीन से अच्छा प्रिवेंशन मेथड अभी तक अवेलेबल नहीं है दुनिया में। तो जब गवर्नमेंट ऑफ इंडिया का अप्रूव्ड वैक्सीन है, बहुत सारे चेक्स एंड बहुत सारी ट्रायल्स के थ्रू होकर के अप्रूव हुआ है और पूरे भारत देश में चल रहा है, तो there should not be iota of doubt about the credibility of the vaccine. वैक्सीन की ऑथेंटिसिटी के ऊपर, क्रेडिबिलिटी के ऊपर कोई रीजन नहीं है कि हम उसको क्वेश्चन करें। और बीइंग द पार्ट ऑफ द गवर्नमेंट, बीइंग द पार्ट ऑफ द एडमिनिस्ट्रेशन, हम सब की ये जिम्मेदारी बनती है कि हम सब वैक्सीन के लिए जो ट्रस्ट है आम जन में, उसको बढ़ाने के लिए अपना जो भी छोटा मोटा सहयोग है वो करें। और वो कैसे कर सकते हैं? उसका एक ही तरीका है कि हम खुद वैक्सीन लगवा लें। हम खुद वैक्सीन लगवाएं, इसको सोशल मीडिया पे एम्पलीफाई करें, ताकि आपके जो सोशल मीडिया पे फॉलोअर्स हैं, जो आपके सोशल मीडिया पे जो आपकी रीच है, सब लोगों तक पहुंचेगा और पहुंचने से लोग आगे बढ़कर आएंगे और वैक्सीन लेंगे। और एक हर्ड इम्यूनिटी जो वैक्सीन लगाने से डेवलप होती है, सो दैट वी कैन एलिमिनेट दी जापानीज एन्सेफेलाइटिस, क्योंकि बहुत ही खतरनाक बीमारी है और हम में से कोई नहीं चाहेगा कि हमारे परिवार का कोई भी व्यक्ति इस बीमारी से पीड़ित रहे। और गाहे बगाहे कभी कभी जापानीज एन्सेफेलाइटिस आउटब्रेक होता रहता है जिले में, क्योंकि हमारे जो एनवायरमेंटल कंडीशंस ऐसी हैं कि मॉस्किटो का जो डेंसिटी है वो भी थोड़ा ज़्यादा है, तो इसलिए ये बिल्कुल एडवाइजेबल है। और मेरी आशा है सबसे, आई रिक्वेस्ट ऑल ऑफ यू टू प्लीज टेक द वैक्सीनेशन डोज, ऑल दोज इन द डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन एंड ऑल द HOD जो भी हैं, सब अपने स्टाफ को लेके सब लोग आज वैक्सीनेशन कराएंगे। इसलिए हमने एक स्पेशल कैंप रखा है फॉर ऑल द गवर्नमेंट एम्प्लॉयज़। और मेरे मीडिया बंधुओं से भी यही निवेदन है कि आप लोग इसको अपने मीडिया चैनल्स में खूब ज़्यादा से ज़्यादा एम्पलीफाई करें, और आप लोग भी वैक्सीन का डोज लें आज ही, और इसको सोशल मीडिया के थ्रू, ट्रेडिशनल मीडिया चैनल्स के थ्रू इसको एम्पलीफाई करें, ताकि आम जन तक ये एक न्यूज पहुंचे, आम जन तक ये विश्वास पहुंचे कि वैक्सीन पूरी तरह सेफ है, और इस वैक्सीनेशन प्रोग्राम को सक्सेसफुल बनाएं। শ্রোতা বন্ধুরা, আহরণ যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিল মনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।